3 কোটি লোক এই সমস্যার সম্মুখীন। আপনি কেন চিন্তা করলেন এবং এই আন্দোলনের উদ্দেশ্য কি? সরকার আমাদেরকে সব দিক থেকে মেরে ফেলছে। এমন স্থানীয় সরকার মন্ত্রী তো পদত্যাগ করা উচিত, ওনার তো লজ্জা নাই। আমাদেরকে সরকার খায়, আমাদের কোম্পানি খায়, আমাদেরকে চামচা খায়, আমাদেরকে চাটুকার খায়, আমাদের হাঁটতে দেয় না, চলতে দেয় না, বসতে দেয় না, এমনকি জীবনের নিরাপত্তাটুকু আমাদের নাই। এই হকার আর অটোরিকশা বন্ধ করলে আপনি মনে করেন এই সমস্যাগুলোর সমাধান হয়? এখন আপনি একটা দেশের চালিকা শক্তি তো অটোরিকশা হতে পারে না। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে। সিটি গ্রুপ, আমি একটা কথা বলেছি, ঢাকাকে ডোমিনেট করে হচ্ছে 1 লক্ষ চাঁদাবাজ আর হচ্ছে 3 কোটি 3.5 কোটির ঢাকা। প্রত্যেকটা জায়গাতে তো আমরা টাকা দিচ্ছি, তাহলে আমাদের সুবিধাটা কেন দিবে না? তো ফাইনালি এটা যায় হচ্ছে চাঁদাবাজদের কাছে, ঘুরে ফিরে তারাই বেনিফিটেড হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া, সে হুঁশিয়ারি দেয় কেমন করে? এই ক্ষেত্রে সরকার এবং জনগণের কাছে আপনার কি পরামর্শ থাকবে? যে যার যার জায়গা থেকে, আমি যেরকম প্রথম দিন একটা ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম সেভাবে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের প্রতিবাদ। আমি করেছি, আপনিও করেন। মাপ তো আপনারা বানান নাই, বানাইছেন জেলখানা, তো জেলখানায় নিয়ে ভরে রাখবেন সব। তার দখল, অটোরিকশার দৌরাত্ম্য এবং নোংরা পরিবেশ, এসব রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী। এসব নিয়ে আমরা এতদিন না ভাবলেও নতুন করে এসব নিয়ে ভাবতে বাধ্য করেছেন একজন নারী। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আলোচিত সুহানী সিফা। তার আন্দোলনের মাধ্যমেই মানুষ নতুনভাবে এসব নিয়ে ভাবা শুরু করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য হচ্ছেন পদক্ষেপ নিতে। এসব নিয়েই আজকে আমাদের এই বিশেষ আয়োজন, এবং এই আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন এই আলোচিত নারী সুহানী সিফা। সুহানী সিফা, আমাদের এই আলোচনা আপনাকে স্বাগতম। মূলত আপনার যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা আপনার কেমন চলছে, বর্তমান পরিস্থিতি কি আন্দোলনের? অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি মে মাসের 9 তারিখ থেকে রাস্তায় ছিলাম, এটা তো হয়তো জানেন আপনারা। মে মাসের 9 তারিখ থেকে আমি অবস্থান কর্মসূচি করেছিলাম 3 দিন। তারপর যখন প্রথম তো আমি একাই দাঁড়িয়েছিলাম, চতুর্থ দিন হচ্ছে, তৃতীয় দিন পর্যন্ত একাই ছিলাম, চতুর্থ দিন থেকে হচ্ছে আমার সাথে অনেকে যুক্ত হলো, যখন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ব্যাপক আলোড়ন তৈরি করলো তখন থেকে। তো তারপর থেকে অনেকেই পাশে ছিল। তারপর আমি হচ্ছে ঢাকা জেলার যিনি হচ্ছে দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রশাসক, আমি ওনার কাছে গিয়েছিলাম যে আমাদের এই সমস্যা আমরা ফেস করছি, আমাদের সমাধান চাই, কিন্তু তিনি আমাকে অ্যাকচুয়ালি সমাধান দিতে পারেননি। যখন তিনি সমাধান দিতে পারেননি, তারপর আমি সেখান থেকে ফিরে আমি সিদ্ধান্ত নেই যে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, এবং তখন থেকে আমি হচ্ছে গণস্বাক্ষর নেওয়া শুরু করি। আমি 5টা বই বানিয়েছি, এবং এই বই নিয়ে আমি ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আমার মানে যখন যেখানে আমি মনে করছি যে আমি স্কোপ পেয়েছি, আমি গেছি গণস্বাক্ষর নিতে। কিন্তু তারপরে মাঝখানে একটা দুর্ঘটনা আমার সাথে ঘটেছে, এটাও হয়তো আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া তো এখন সবাই দেখে বিষয়গুলো। তো যেটা হচ্ছে যে আমাকে ছুরিকাঘাত করা হয়েছিল, কিন্তু আমি পরবর্তীতে আমি ছুরিকাঘাত নিয়ে বিচার চাই ইত্যাদি অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু একটা সময় আমার কাছে মনে হলো যে আমি যদি বিচার নিয়ে পড়ে থাকি, যেহেতু আমি ওয়ান ম্যান আর্মি, আমার যেহেতু কোনো উইংস নেই, বা আমার তো আর কেউ নাই এটাকে টেনে নিয়ে যাবে, তখন আমি চিন্তা করলাম যে আমি বিচার নিয়ে পড়ে থাকবো না। কারণ যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা তো চেয়েছিলই যেন আমি হচ্ছে মূলত এটা নিয়েই পড়ে থাকি, তারপর আমার এই কাজটা নষ্ট হয়ে যাক, বানচাল হয়ে যায়। তো সেজন্য আমি আর ওটাকে ফোকাসই করিনি। আমি একটা প্রেস ব্রিফিং করেছিলাম, করে সেখান থেকে বের হয়ে আসছি যে আমার অ্যাকচুয়ালি বিচার চাইনি। আমার চাওয়া যে আমি ফুটপাতে হাঁটবো, আমার এলাকাবাসী যারা ঢাকা, আমরা যারা ট্যাক্স দেই, আমরা যারা ট্যাক্স পে করি ঢাকায়, আমরা তো একটা সুন্দর জীবনের জন্য, সুন্দরভাবে চলাচলের জন্যই আমরা ট্যাক্সটা দেই, এই হোল্ডিং এর এগেনস্টে যে ট্যাক্সটা দেই। তো আমরা আমাদের অধিকারটা যেন আমরা পাই, এটাই আমার চাওয়া ছিল। সেজন্য আমি কোনো রকমের বিচার টিচার আর চাইনি, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার যে চাহিদাটা আমি প্রধানমন্ত্রীর কাছে রাখতে চেয়েছি, সেটা নিয়েই আমি এখনো আছি। আমি বেশ কিছুদিন বের হতে পারিনি, কিন্তু আমি এই সময়টাতে অনলাইনে একটা লিঙ্ক ক্রিয়েট করেছিলাম, এবং সেখানে আমি বেশ ভালো সাড়া পেয়েছি, এবং অনলাইন থেকে আমার অনেক গণস্বাক্ষর হয়েছে। আমার এখন পর্যন্ত 6,000 অধিক গণস্বাক্ষর হয়েছে, সব মিলিয়ে অনলাইন অ্যান্ড অফলাইন। এবং এগুলো কিন্তু প্রতিটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন, কোনো ফেকের কোনো অবকাশ নাই।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন। এবং যখন আমি রাস্তায় গণস্বাক্ষর নিতাম তখন কিন্তু আমি পাবলিক অপিনিয়নও দেখেছি যে মানুষ কি পরিমাণ বিরক্তি এই জনদুর্ভোগ এখানে নিয়ে আসছে। আর একটা বিষয় আমি বলি, আমার একটা এক্সপিরিয়েন্স, এই শাহবাগে জাতীয় জাদুঘরের বাইরে আমি যখন গণস্বাক্ষর নিচ্ছিলাম, একটা ছোট্ট বাচ্চা এসেছিল, ক্লাস 2-তে পড়ে। বাচ্চাটা গণস্বাক্ষর করতে এসেছে। যেহেতু এটা গণস্বাক্ষর, এখানে সব শ্রেণী পেশার মানুষই গণস্বাক্ষর করতে পারে, কোনো আপনার এজ লিমিট নাই। তো ওই ক্লাস 2-র বাচ্চাটা এসেছিল, তার হাতে ক্যানোলা করা ছিল, তার একটা অপারেশন হয়েছে গলায়। আমার মানে খুব খারাপ লেগেছে, বাচ্চাটা খুব সম্ভবত অ্যাক্সিডেন্ট মানে করেছিল এরকম কিছু একটা। তো সেও এসেছে গণস্বাক্ষর দিতে। অর্থাৎ মানুষ কতটা বিরক্ত হলে, একটা শিশু কতটা বিরক্ত হলে যে সে ক্যানোলা হাতে নিয়ে সে শাহবাগে জাতীয় জাদুঘরের বাহিরে চলে আসে গণস্বাক্ষর দেওয়ার জন্য। সো আমাদের যে বিরক্তি কোন মাত্রাতে গেছে, এটা আমার মতো একটা ফ্যামিলি পার্সন যে একদম রাস্তায় বের হয়ে গেছে তাকে দেখলে বোঝা যায়। আমি কিন্তু চাকরি ছেড়েছি প্রায় 5 বছর অধিক। আমার ফার্স্ট প্রেগনেন্সির মাঝামাঝি সময়, মানে 2 মাস বাকি ছিল এরকম ডেলিভারি, এর আগে আমি চাকরি ছেড়ে বাসায় বসেছি। তো ওই মানুষটা কখন বিরক্ত হলে ছোট ছোট 2টা বাচ্চা রেখে রাস্তায় বের হতে পারে, এটা বুঝতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আসলে অনেক প্রবলেমস, যেমন ধরেন একটা শুধুমাত্র এই হকারের কারণে যে রাস্তায় বের হয়েছি তা কিন্তু না, হকার এবং অটোরিকশা আমাদের সব দিক থেকে মেরে ফেলছে। প্রথম কথা, অটোরিকশার কারণে বিদ্যুৎ চুরি হচ্ছে। আপনারা দেখেছেন, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ফুটেজ, আমাকে অনেক জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ পাঠাচ্ছে, এই আপনার রামপুরা, তারপর তেজগাঁ, তাই না, বিভিন্ন অঞ্চল থেকে পাঠাচ্ছে। এবং এই সমস্ত জায়গাতে দেখবেন চুরি পথে রাস্তার মধ্যে তার লাগিয়ে, এটা কিন্তু অনেক হ্যাভি মানে ইলেকট্রিসিটি। যদি কোনো কারণে বৃষ্টি হয়, একটা দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা যে কি লেভেলের দুর্ঘটনা ঘটবে এটা নিশ্চয় আপনারা বুঝতে পারেন। এই বিদ্যুৎটা থেকে যে মানুষের কিরকম ভাবে, মানে কিরকম খারাপভাবে প্রাণহানি হবে। তো এই লাইনটাকে টেনে তারা হচ্ছে এই চোরাই পথে এই রিক্সাগুলোকে বিদ্যুৎ দেয়। শুধু তারা যে তা না, হকাররাও কিন্তু রাতের বেলা রাস্তায় বিদ্যুৎ পায়। কোত্থেকে পায় বলেন তো? মূল ঘটনা যাওয়ার আগে বা আমরা আরো গল্প শুনবো, তো সেক্ষেত্রে যাওয়ার আগে আমরা যে জিনিসটা জানতে চাই, আপনি যে আন্দোলনে শুরু করলেন বা এই সমস্যাটা তো পুরো রাজধানীবাসীর সমস্যা, প্রায় 3 কোটি লোক এই সমস্যার সম্মুখীন। আপনি কেন চিন্তা করলেন এবং এই আন্দোলনের উদ্দেশ্য কি? এই যে এটাই বলছি যে দেখেন, এভাবে করে কিন্তু বিদ্যুৎটা চুরি হচ্ছে। আবার অন্যদিকে দেখেন আমাদের বিদ্যুৎ বেড়ে গেছে, বিল বেড়ে গেছে। তো সরকার আমাদেরকে সব দিক থেকে মেরে ফেলছে। প্রথম কথা, আমাদের রাস্তা রয়নি, আমাদের রিক্সার কারণে হেঁটে পর্যন্ত যাওয়ার স্কোপ নাই, আর ফুটপাথ দিয়ে যাওয়ার স্কোপ নাই হচ্ছে হকারের কারণে। আবার আমাদের এই যে এক্সট্রা ইলেকট্রিসিটি যেটা হচ্ছে বার্ন হচ্ছে এই ইলিগাল ওয়েতে, এটার বিদ্যুৎ বিল কিন্তু আমাদের পকেট থেকেই কাটছে, তাই না? এই যে ইলিগাল বিদ্যুৎ আর এই যে মানুষগুলো, এরা কোত্থেকে আসছে? এদের তো একটা পেশা ছিল, হঠাৎ করে কিন্তু এটা হয়েছে। সো এদের একটা পেশা ছিল, এদের পেশা কি আপনি খুঁজলে দেখবেন, এদের পেশা ছিল কৃষি। কৃষক এখন আর কৃষি না করে এখানে চলে আসছে। আপনি দেখবেন যেমন ধরো আমাদের যে ময়লা 5 দিন 7 দিন নেয় না, এই ময়লার ছেলেগুলো কোথায় গেছে? এতদিন তো ময়লা নেই, তো এরা কই? এখন এরা কিন্তু ময়লা নেওয়া বাদ দিয়ে অটোরিকশা চালাচ্ছে, কিন্তু তার কারণ তাদের মনে হচ্ছে ময়লা নেওয়ার চেয়ে তো অটোরিকশা চালানো ইজি। জি, তা তো অবশ্যই। তো এই যে আমাদের যে পেশাগুলো, আমাদেরকে শ্রমের সঠিক বন্টন করতে হবে না? অবশ্যই। আপনি যদি শ্রমটাকে সঠিকভাবে বন্টন না করেন, একটা দেশ কিন্তু সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে। জায়গায় জায়গায় ময়লা জমে থাকছে, ডেঙ্গুর প্রবণতা এখন বেড়েছে। এই যে এই সমস্ত ময়লা, যেমন আমার বাসায় আজকে 7 দিনের ময়লা সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পচা পানি নামতেছে। যে পরিষ্কার করে সেটা একবার পরিষ্কার করে চলে যায়, বাকি বেলাতে কে কি করবে? কিছু করার নাই। তো আমরা যে ভুক্তভোগী, এই সমস্ত জিনিস আসলে ধীরে ধীরে আমার মধ্যে জমা হয়েছে, যার বিস্ফোরণ হচ্ছে সেই 9 তারিখে আমি যখন এসে রাস্তায় দাঁড়ালাম এবং পরপর যে দাঁড়িয়ে রইলাম। এখন আমি যেটা বলবো যে আমার তেমন কিচ্ছু চাই না। আমার চাহিদা একটা, আমার রাস্তাটা আমাকে দিয়ে দেন, আমার রাস্তাটা আমাকে দিয়ে দেন। শুধুমাত্র ঢাকার মানুষ যদি তার রাস্তাটা ফেরত পায়, তাহলে পুরো বাংলাদেশ স্ট্যাবল হয়ে যাবে। কারণ কৃষক তার জায়গাতে যাবে, যে হকার এখানে আমার জায়গা দখল করে বসে আছে সে হকারিটা করবে তার এলাকাতে গিয়ে। আমার ঢাকায় কেন? তার এলাকায় সিটি কর্পোরেশন আছে, তার এলাকায় ইউনিয়ন পরিষদ আছে, ইউপির চেয়ারম্যান আছে, তো তারা তার দায়িত্ব নিবে। আমরা কেন তার দায়িত্ব নিব? পুরো ঢাকার মানুষের তো পুরো বাংলাদেশে, আপনি 3 কোটি ঢাকাকে 6 কোটি বানিয়ে ফেলবেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আপনাকে কর্মসংস্থান করতে হবে কুমিল্লায়,
যেখানে কুমিল্লার মানুষ আসছে ওদের জন্য, আপনাকে কর্মসংস্থান করতে হবে লালমনিরহাটে, যেখান থেকে সে আসছে সেখানে, রংপুরে যে জায়গা থেকে রিক্সা চালক এখানে রিক্সা চালাতে আসছে, আপনাকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সেখানে, আপনার হকার্স মার্কেট সৃষ্টি করতে হবে সেখানে। আপনি তো আমার এখানে হকার্স মার্কেট করতে পারেন না। আর হকার্স মার্কেটের কথা কি বলবো, আপনি দেখেন যে গতকালকেই কিন্তু পত্রিকায় একটা খুব আলোচিত ব্যাপার, সেটা হচ্ছে 1 লক্ষ ফ্ল্যাট তৈরি করবে 58টি ভিন্ন জায়গায়, করাইল বস্তি সহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, ঢাকার মানুষ কোন দিন আপনারা দেখেছেন যে ঢাকায় যে সমস্ত যারা হচ্ছে আপনার রুট লেভেলে যারা বস্তিতে থাকে, ওরা কোন দিন ফ্ল্যাট বাড়িতে থেকেছে? এর আগেও কিন্তু তাদের জন্য করে দেওয়া হয়েছিল ফ্ল্যাট, কিন্তু তারা সেই ফ্ল্যাটগুলো 50,000 1 লক্ষ টাকায় ওই অ্যালটমেন্ট কারো কাছে বিক্রি করে দিয়ে চলে আসছে। সে অ্যালটমেন্টে কিন্তু সে নাই, চলে আসছে। তো ফাইনালি এটা যাই হচ্ছে চাঁদাবাজদের কাছে, ঘুরে ফিরে তারাই বেনিফিটেড হয়, কিন্তু আসলে যারা রাস্তায় ভুক্তভোগী যাদের সমস্যা তারা হয় না। সো আমি যেটা বলছি, এই যে 1 লক্ষ ফ্ল্যাট তৈরি করা মানে হচ্ছে ঢাকার 3 কোটি জনসংখ্যাকে 6 কোটিতে নিয়ে যাওয়ার একটা প্রবণতা, যেটা আমাদেরকে আরো বেশি অস্বস্তিতে ফেলবে। এটা কোনো সমাধান হতে পারে না। আমার হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় ট্যাক্স দিচ্ছি, করে ট্যাক্স দিচ্ছি, মানে প্রত্যেকটা জায়গায়। আমাদের তো ঢাকার মধ্যে যে পাবলিক টয়লেট ইউজ হয় সেখানেও একটা ট্যাক্স আমাদেরকে পে করতে হয়, যে 5 টাকা 10 টাকা না, সেটা কিন্তু ইনক্লুডেড বাই ট্যাক্স। তো প্রত্যেকটা জায়গাতে তো আমরা টাকা দিচ্ছি, তাহলে আমাদের সুবিধাটা কেন দিবে না? আমার এখানে 1 লক্ষ ফ্ল্যাট বানিয়ে দিলে তো আমার সুবিধা না, বরঞ্চ আমার ঢাকাবাসীর অসুবিধা হবে এতে। ফ্ল্যাট আমাদের জন্য সুবিধা না। আপনি ওই ফ্ল্যাটের জন্য যে টাকাটা দিতে চাচ্ছেন সে টাকাটা আপনি অন্য জায়গাতে ব্যয় করেন, যাতে করে এই লোকগুলা কাজ পায়। দেখলাম পেঁয়াজ পানিতে ফেলে দিয়েছে। পেঁয়াজ কেন পানিতে ফেলে দিয়েছে? কারণ দাম পায় না, অথচ পেঁয়াজ তো আমাদের সারা বছর লাগে। পানিতে ফেলে দেওয়ার কি জিনিস হলো পেঁয়াজ? আপনার তার মানে হচ্ছে কোল্ড স্টোরেজ লাগবে। আপনারা তিস্তা হচ্ছে ব্যারেজ করবেন, ভালো কথা, কেন করবেন? তিস্তা ব্যারেজ আমাদের লাগবে কৃষির জন্য, কিন্তু কৃষকটা কোন জায়গাতে পাবেন আপনি তখন? কৃষকই যদি শেষ হয়ে যায়, সমস্ত কৃষকই যদি এখন ঢাকায় এসে অটোরিকশা চালানো শুরু করে আর হকারি শুরু করে, কৃষক কোথায় পাবেন? কার জন্য এত টাকা দিয়ে আপনি ব্যারেজ বানাবেন? আপনার এই যে সুনির্দিষ্ট সরকারের নাগরিক জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে, যেমন ধরেন হকার সমস্যা সমাধান, যে আপনার বজ্র ব্যবস্থাপনার মতো যে ঘটনাগুলো, এইসব ক্ষেত্রে আসলে উন্নয়নের জন্য বা বিকল্প প্রস্তাব আপনার কি থাকবে? আপনাকে শ্রম, একটা দেশকে চালাতে হলে সেই দেশের প্রপার লেবার ম্যানেজমেন্ট করতে হবে। মানে হচ্ছে অটোরিকশা ইজ নট সলিউশন। ওদেরকে নিয়ে আসো, আমার 5,000 কর্মী লাগবে যারা ময়লা নিবে, ওদেরকে ওখানে কাজ দিয়ে দেন, 2,000 টাকা করে সরকারি ভাতা দিবেন, আর বাকি টাকা হচ্ছে যে এজেন্সি আছে সেই এজেন্সি দিবে, সে আবার সরকারি লিস্টে নামও রয়ে গেল তার। সলিউশন করতে চাইলে তো করা যায়, কিন্তু ওইখানে তো সলিউশন করতে মানুষ আসে না, চাঁদা খাইতে মানুষ আসে। আমি একটা কথা বলেছি, ঢাকাকে ডোমিনেট করে হচ্ছে 1 লক্ষ চাঁদাবাজ আর হচ্ছে 3 কোটি 3.5 কোটির ঢাকা। ওই 1 লক্ষ চাঁদাবাজকে সরকার চাইলে, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে দেখলাম যে বললো মোহাম্মদপুরের সন্ত্রাসীদেরকে তিনি নাকি হুঁশিয়ারি দিচ্ছে। আরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি হুঁশিয়ারি দেওয়া নাকি? স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া। সে হুঁশিয়ারি দেয় কেমন করে? হুঁশিয়ারি কেন দিবেন তিনি? তিনি বলবেন যে আমি অ্যাকশনে যাচ্ছি অমুক তারিখ থেকে, একেবারে চিরুনি অভিযান, যত মোহাম্মদপুরের আশেপাশে যত আছে 500 600 1000 সব নিয়ে, আমার জেলখানার অভাব নাই। মাপ তো আপনারা বানান নাই, বানাইছেন জেলখানা, তো জেলখানায় নিয়ে ভরে রাখবেন সব। যে বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্যাটা যে বললেন, আসলে এই যে সমস্যার সমাধান কোথায় বা কেন হচ্ছে না, কি কারণে, কি করলে সমাধান হবে? বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার প্রথম সমস্যাটাই হচ্ছে শ্রমিকের অভাব। আমার এখানে যে ময়লা নিবে সে ময়লার লোকটা নাই, যে ময়লা নিত সে এখন হকার, সে এখন অটোরিকশা চালায়। তার কাছে ময়লা নেওয়ার চাইতে হকারি করা সহজ, অটোরিকশা চালানো সহজ। এখন একটা দেশে আপনাকে সব কিছুর জন্য শ্রম রাখতে হবে। এখন 7 দিন 8 দিন 5 দিন ময়লা নেয় না একটা মানুষ, একটা বিল্ডিং এ কিভাবে থাকে? এই যে এই প্রবলেমটা, এটা সলিউশন নাই। তো এটা সলিউশন তখনই হবে যখন আপনার অটোরিকশা আপনি বন্ধ করবেন, তখন স্বাভাবিকভাবেই মানুষ এখানে ময়লার যে কাজটা আছে আমার এখানে আমরা শ্রমিকটা পাবো। আমার একটা দেশ চলতে আপনার প্রপার লেবার ম্যানেজমেন্ট লাগবে। প্রপার লেবার ম্যানেজমেন্টের অভাব, আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? এটা তো শুধু আমার একার সমস্যা নয়, এখানে ঢাকায় আপনি উত্তরায় যে আছে তার সমস্যা, রামপুরায় যে আছে তার সমস্যা, আমার সমস্যা, মানে প্রত্যেকটা এলাকাতে আপনার এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। কারণ যারা একসময় ময়লা নিত এখন এরা সবাই অটোরিকশা চালায় অথবা হকারি করছে।
এই হকার আর অটোরিকশা বন্ধ করলে আপনি মনে করেন এই সমস্যাগুলোর সমাধান হবে? শুধু এই সমস্যা না, আপনি অনেক সমস্যা, মানে আমাদের কিন্তু মাল্টি জব আছে, সব জবে কিন্তু আপনি দেখবেন যে শ্রমিক নির্ভর যে জবগুলো, সব জবেরই শ্রমের ক্রাইসিস পড়ে গেছে। মানে আপনি একটা ফ্যান খোলার জন্য মিস্ত্রি পাবেন না, সে এখন কোথায়, সে এখন অটো রিকশার মেকানিক। আপনি একটা মানে হচ্ছে এমন একটা কাজ, যেমন ধরুন আপনার আমরা ড্রেস পরি, এটা তো সেলাই করতে হয়, টেইলার্সের লোক পাবেন না, সে কই, সে এখন হকারি করতেছে, ফল বিক্রি করতেছে বাইতুল মোকাররমের বাইরে। বাইতুল মোকাররম যে একটা জামে মসজিদ, টেরপানের জ্বালা সেটা দেখা যায় না, এমন ভাবে হকার। আমরা ছোটবেলা থেকে দেখছি বাইতুল মোকাররমের বাইরে বই বিক্রি হইতো, এখন মানে এমন কিছু বিক্রি নাই যে সেখানে হয় না। আপনি স্টেডিয়ামের 3 নম্বর গেটটা যেটা আছে, ওই পাশ থেকে তাকাবেন, দেখবেন পুরো বাইতুল মোকাররমটার একটা সাইড আপনি দেখতেই পাবেন না, ওটা অদৃশ্য, পুরো ঢাকা। এই যে বললেন আসলে সব সমস্যার সমাধানই হচ্ছে যে হকার উচ্ছেদ, বা আসলে অন্য পেশায় আসার কারণ কি? শুধু ওই যে হকার বা আপনার যে অটোরিকশার মতো পেশাগুলো বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা সমস্যা সহজ, এটা সহজ, এটাতে কোনো টাকা দিতে হয় না, পাওয়া যায়, এখানে কোনো খরচ নাই, ইনভেস্টমেন্ট নাই, কিন্তু এটাতে পাওয়া যায়। আমরা তো শুনি একটা কারণ হচ্ছে এটা ইনভেস্টমেন্ট নাই কেন? কারণ হচ্ছে ওদের বিদ্যুৎ চুরি করা বলে ওদের ইনভেস্টমেন্ট নাই। যদি বিদ্যুতের টাকা দিত তাহলে একটা রিক্সা ভাড়া হতো কত বলেন তো দেখি আপনি? একটা রিক্সা যেটা 20 টাকা দিয়ে যান, সেই ভাড়াটাই হতো 100 টাকা। রাতের বেলায় গন গন করে সব বিদ্যুৎ টেনে নিয়ে যায়, সমস্ত অফিস আদালত বন্ধ থাকে, কোথায় যায় বিদ্যুৎ এই অটোরিকশা চালকের কাছে যায়। আর ওদিকে দেখেন গ্রামে 8 ঘন্টা 10 ঘন্টা 16 ঘন্টা বিদ্যুৎ পায় না মানুষ। গত কালকে এবং তার আগের দিন 2 দিন মানুষ রাস্তায় নেমে গেছে। আপনি যদি দেখেন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে গেছে, বিদ্যুৎ পায় না। তাই এখন আপনি একটা দেশের চালিকা শক্তি তো অটোরিকশা হতে পারে না, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে। সিটি গ্রুপ কত বড় গ্রুপ, তারা এই যে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এগুলোর অভাবে তাদের যে মানে তৈরি হওয়া কারখানা বন্ধ করে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, সে যে তৈরি করছে তার এগেইনস্টে নিশ্চয়ই বড় একটা লোন নিয়েছে। জি, তা তো অবশ্যই। সেই লোনটা কাদের টাকার? যত যাই যাক, জাত মরে হচ্ছে এই যে মধ্যবিত্ত। আমাদেরকে সরকার খায়, আমাদের কোম্পানি খায়, আমাদেরকে চামচা খায়, আমাদেরকে চাটুকার খায়, আমাদের হাঁটতে দেয় না, চলতে দেয় না, বসতে দেয় না, এমনকি জীবনের নিরাপত্তাটুকু আমাদের নাই। আমাদের নাম হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্তর যদি কোনো ডেফিনেশন থাকে, তাহলে ওই ডেফিনেশনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স যা পড়বে ওটা হচ্ছে আমরা। আমাদের করণীয় কি এখন এই মুহূর্তে, এই পরিস্থিতিতে? পরিস্থিতি যতই খারাপ হোক, সরকার যে উদ্যোগ নিয়েছে 15 তারিখের পরে, এই উদ্যোগকে সফল করতে হবে সরকারকে এনিহাউ। তাহলে আমার এই ময়লার সমস্যাও সমাধান হবে। যদি 5,000 লোক সরকার এই ময়লা পরিষ্কারের জন্য নেয় এবং 2,000 টাকা করে সরকারি একটা ভাতা দেয়, এবং বাকিটা যে এজেন্সি তাদেরকে নিবে, হায়ার করবে, ওরা দেয়, এভাবে হয়, ওই লোকটাও কাজ করবে, আমরাও কাজ পাবো, আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো। মশা, এই যে বাড়ির ভেতরে মশা উৎপাদন হচ্ছে, এমন স্থানীয় সরকার মন্ত্রী তো পদত্যাগ করা উচিত। ওনার তো লজ্জা নাই, এতটা নির্লজ্জ, কতটা নির্লজ্জ একটা ব্যক্তি যে উনার লজ্জা নাই। উনি বলে মানুষের বাড়িতে নাকি লার্ভা, মানুষের বাড়ির ময়লাই তো নেয় না, তো লার্ভা পয়দা হবে না তো এখানে কে পয়দা হবে? 7 দিন 8 দিনের ময়লা, যেখানে 3 দিনের পানি বা কিছু থাকলে সেখানে লার্ভা তৈরি হয়ে যায়, 7 দিন 8 দিন ময়লা নিতে আসে না আমাদের, সিঁড়ি কোঠাগুলোকে টিকা যাচ্ছে না। এমন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তো মানে হচ্ছে করা উচিত, পদত্যাগ দেওয়া উচিত। এই ক্ষেত্রে কি আসলে কোনো বাধা দেখছেন কিনা, বা এইসব বাস্তবায়নে কোনো বাধা দেখছেন কিনা? আমি জানি না সরকার কি করছে, তবে সরকারকে একটা স্টেপ নিতে দেখেছি যে সরকার কঠোর হতে যাচ্ছে। আদৌ কঠোর হবে কিনা তা জানি না, তবে সরকার কঠোর হতে যাচ্ছে। শুধু যদি অটোরিকশাওয়ালা এই হকারটাকে যদি বন্ধ করা যায়, তাহলে আপনি দেখবেন সব সেক্টরে আপনি মানুষ পাচ্ছেন। পেশা কে বসে পেশা নাই, কাজের অভাব নেই, আমরা কাজের জন্য মানুষ পাচ্ছি না খুঁজে। কাজ আছে, মানুষ নাই, কাজ অপেক্ষা করে আছে, মানুষ নাই। কিন্তু আমরা তো দেখছি লক্ষ লক্ষ যুবক বেকার ঘুরছে, তো কাজ থাকলে কাজ তো করতে হবে। বিদেশে গিয়ে টয়লেট পরিষ্কার করে, আমাদের এখানে টয়লেট পরিষ্কার করার মানুষ নাই।
বিদেশে গিয়ে তো বাসন পাড়া ধোয়, আমাদের এখানে তো সেই মানুষটাও নাই। আমাদের এখানে মানুষ পাবেন হচ্ছে আপনি সরকারের জায়গা হকার, ওই ফুটপাত দখল করে বসা যাওয়া, তারপরে রাস্তা থেকে মানুষের জন্য এতটুকু চলাচলের না, যাওয়ার মানুষটা ঠিকভাবে যেতে পারে না, আসার মানুষটা ঠিকভাবে যেতে পারে, এই ইসের উপরে ওভারব্রিজের উপরে মানুষ চলে রাস্তা দিয়ে, তারপর করে অ্যাক্সিডেন্ট। আমি তো একটা কথা বলেছি, আমাদের যারা সাধারণ মানুষ, আমরা যারা রাস্তায় পায়ে হেঁটে চলি, আমরা যারা হচ্ছে পায়ে হেঁটে আমাদের চলাই যাদের কাজ, তাদের জীবনে আসলে কিছু নাই, সব হচ্ছে একদম উচ্চবিত্ত, আর নাইলে এই হকার হইতে হবে, চাঁদাবাজ হইতে হবে। এই ক্ষেত্রে সরকার এবং জনগণের কাছে আপনার কি পরামর্শ থাকবে? আমি একটা কার্যক্রম রেখেছি, 3 জুলাই ঢাকা শহরের সব জায়গা থেকে সর্বস্তরের মানুষ তারা তাদের মহল্লায় অবস্থান কর্মসূচি করবে, যে যার যার জায়গা থেকে, আমি যেরকম প্রথম দিন একটা ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম সেভাবে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের প্রতিবাদ, আমি করেছি, আপনিও করেন। সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে যেন আপনারা অবশ্যই 3 জুলাই বা জুমা যে জায়গাতে আছেন সেখান থেকে দলে বলে বা কেউ না আসলে একা দাঁড়িয়ে যান। ছবি সোহানী শিফা নামে আমার পেজ আছে এবং আমার প্রোফাইল আছে, আমাকে মেসেঞ্জারে দেবেন, আমি প্রচার করে দিব, বিভিন্ন সংবাদ মাধ্যমকেও দিব যেন আপনাদের ফুটেজগুলো প্রচার হয়। আর এভাবে আমরা জনসচেতনতা তৈরি করব এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। এবং আমার ইচ্ছে আছে যে আমি গণস্বাক্ষর নিয়ে সরকারের কাছে যাব, যেখানে আমাদের মতামত আছে। আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রী সময় দিবেন, এত পরিশ্রম করছি, প্রধানমন্ত্রী তো এখন গাঁজা খেয়ে মরে গেলেও তাকে দেখতে যায়, তা আমাকে দিবেন না সময়। সুতরাং অপেক্ষা করছি যে প্রধানমন্ত্রী আমাকে সময় দিবেন এবং আমি প্রধানমন্ত্রীকে আমার এই বিষয়টা দিব এবং আমাদের বক্তব্যগুলো আমি দিব। এবং আমার ইচ্ছে হচ্ছে যে সরকার এই জায়গায় একটা, যেহেতু অটোরিকশার দিকে তিনি গুরুত্ব দিয়েছেন, এখানেও দিবেন। আমাদের কোনো জায়গায় কোনোখানে নিরাপত্তা নাই এখন ঢাকায়। যদি আপনি চুরি ছিনতাই এগুলো কমাতে চান, আপনাকে হকার উঠাতে হবে। হকার এখান থেকে চলে গেলে চুরি ছিনতাই চলে যাবে, হকার বাড়ার সাথে সাথে চুরি ছিনতাই বেড়ে যায়, হকার কমার সাথে সাথে সব কমে যায়। ঢাকার নিরাপত্তা পরিস্থিতি, মব এবং এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এগুলোকে আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে স্টেপ নিতে হবে। থ্যাংক ইউ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে এই যে সোহানী শিফার গল্প, উনি আন্দোলনের মাধ্যমে আমাদেরকে জাগ্রত করার চেষ্টা করছেন এবং সরকারের কাছে পরিষ্কার করার চেষ্টা করছেন আসলে এই যে তার যৌক্তিক দাবিগুলো, নগরবাসীর যে মৌলিক চাহিদাগুলোকে পূরণ করা যায়, উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই সাথে একটি কর্মসূচির ডাক দিয়েছেন। সেই কর্মসূচিতে জনগণ সাড়া দেবে এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সোনালী নিউজের সাথেই থাকুন।